কথায় আছে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। চার বেস্ট ফ্রেন্ড যারা নিজেদের বরদের লয়াল প্রমাণ করতে একে অপরের বরকে সিডিউস করা শুরু করে। কিন্তু এই নষ্ট খেলার পরিণাম কি হয় আমরা দেখব গভীর জলের মাছ সিজন 2-তে। তোমরা যারা সিজন 1টা দেখোনি বা অনেকদিন আগে দেখেছো তাদের জন্য সিজন 1-এর গল্পটা একটু ছোট করে বলে দিই, কারণ সিজন 2-এর গল্পটা পুরোটাই 1-এর ওপর নির্ভর। চন্দ্রিমা, দিতি, আরাত্রিকা এবং বিশাখা এই চার বন্ধু যারা মাসের একটি রোববার পিএনপিসি নামের এই ক্যাফেতে দেখা করত এবং সারা মাসের যাবতীয় গসিপ নিজেদের মধ্যে আলোচনা করত। এরকমই এক রবিবার চন্দ্রিমা বলে তার বর তীর্থর অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে এবং সে তাকে ডিভোর্স দিতে যায়। এই সময় চন্দ্রিমা প্রেগনেন্টও ছিল। এই কথা শুনে তার বান্ধবীরা তার প্রতি সহানুভূতিশীল হওয়া তো দূরের কথা, উল্টে তাকেই দোষারোপ করতে থাকে। তারা তাকে বলে, তুই মোটা, তুই জিম করিস না, ইয়োগা করিস না, তাই জন্যই তোর বর তোকে ছেড়ে দিচ্ছে। আমাদের দেখ, আমাদের মতো যদি একটু মেনটেন করতিস তাহলে কিন্তু এরকম হতো না। এবং তারা নিজেদের প্রশংসা করতে থাকে যে কিভাবে তারা তাদের বরদের ধরে রেখেছে। তখন চন্দ্রিমা তাদের একটি খেলার কথা বলে যে তোমাদের বররা যদি এতই লয়াল হয় তাহলে আমরা একটা খেলা খেলবো, একে অপরের বরকে সিডিউস করার খেলা। এই খেলাতেই প্রমাণ হবে যে কার বর কত লয়াল। দিতি সিডিউস করবে অনির্বাণ অর্থাৎ আরাত্রিকার বরকে, বিশাখা সিডিউস করবে সুমিত অর্থাৎ দিতির বরকে, এবং আরাত্রিকা সিডিউস করবে ধ্রুব অর্থাৎ বিশাখার বরকে। তাদের এই অদ্ভুত নষ্ট খেলায় দেখা যায় তারা কেউই লয়াল নয়। অন্যদিকে চন্দ্রিমার বরের সাথে যার অ্যাফেয়ার ছিল সেটা আর কেউই নয়, বিশাখা। এমন সময় হঠাৎ করে চন্দ্রিমা ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা যায়, কিন্তু তারপর পোস্টমর্টম করলে জানা যায় যে এটা কিন্তু সুইসাইড ছিল না, স্লো পয়জনিংয়ের ফলে চন্দ্রিমা মারা গেছিল এবং তারপর তাকে ছাদ থেকে ফেলা হয়েছে। অন্যদিকে আমরা সুরেশ নামে পিএনপিসি ক্যাফেরই একটি ওয়েটারকে দেখি যার সাথে চন্দ্রিমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। পুলিশ চন্দ্রিমার খুনের জন্য তাকেই সন্দেহ করে, কিন্তু সে তখন বলে উঠেছে সে গে, সুতরাং চন্দ্রিমার সাথে তার অন্য কোনো রকমের সম্পর্ক ছিল না। এই সময় সুরেশের ঘর থেকে 3টে সিগারেটের স্টাব পাওয়া যায় এবং পুলিশ সন্দেহ করে এই 3টে সিগারেটের স্টাব ওই 3 মেয়ের বরের। বিশাখা, দিতি এবং আরাত্রিকা নিজেদের বরদের বাঁচানোর জন্য মিথ্যে অ্যালিবাই দেয় যে চন্দ্রিমার মৃত্যুর রাতে তারা একে অপরের বরের সাথে ছিল, অর্থাৎ তারা হাজব্যান্ড সোয়াপিং করেছিল। এরপরই আমরা দেখি যে সুরেশ নামের সেই ওয়েটারটিও নাকে মুখে রক্ত উঠে একইভাবে মারা গেছে এবং এখানেই সিজন 1 শেষ হয়েছিল। এবার আমরা সিজন 2 এর গল্প শুরু করব। সিজন 2 এর শুরুতেই আমরা দেখি দিতিও নাকে মুখে রক্ত উঠে একইভাবে মারা গেছে এবং বিশাখা ও আরাত্রিকা মৃত্যু ভয়ে কাবু হয়ে পড়েছে যে এরপর তাদেরই পালা। এই সময় সুমিত কিছু পুরনো কথা মনে পড়ে, যেখান থেকে আমরা জানতে পারি যে তাদের 4 বান্ধবী একবার গোয়া যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু তাদের প্ল্যান ছিল কোনো রকম ট্যুর আগে থেকে প্ল্যান করবে না এবং হঠাৎ করে সেখানে গিয়ে পড়বে, ওখানে গিয়ে সব কিছু ঠিক করবে এবং এই প্রি প্ল্যান্ড না হওয়া ট্যুরই তাদের কাছে অ্যাডভেঞ্চারের সমান। কিন্তু এই আইডিয়াতে সুমিতের প্রবলেম ছিল, কিন্তু তারা 4 বান্ধবী মিলে তাকে রাজি করায় এবং তারা 4 জন ঘুরতে গেলে তাদের 4 জনের বররা দেখা করে সামথিং ফিশি নামের একটি ক্যাফেতে। বাকি 3 বর রিল্যাক্স থাকলেও সুমিত তখনও টেনশনে ছিল। তাই দেখে অন্যরা বলে, এত চিন্তার কি আছে, বউরা কিছুদিনের জন্য বাইরে গেছে, এখন আমাদের রিল্যাক্স করার সময়, আর তোমার এত চিন্তা কিসের? তোমার কি মনে হয় আমাদের বউরা দিতিকে নষ্ট করে দেবে? এবং এই কথা থেকে তাদের মধ্যে কার বউ কত লয়াল, কার বউ কাকে কত বেশি ভালোবাসে সেই নিয়ে জাহির করা শুরু হয়। অনির্বাণ বলে, আমার বউ আমাকে এতই ভালোবাসে যে মাঝে মাঝে আছড়ে কামড়ে দেয়, আমি তো ভাবি একটু কম ভালোবাসলেই ভালো হতো। অন্যদিকে ধ্রুব বলে যে আমার বৌভাগ্যটা একটু বেশিই ভালো, এরকম লয়াল বউ হয়তো আর কেউ পাবে না। অন্যদিকে আমরা দেখি 2 দিন আগেও বিশাখা তীর্থর সাথে সময় কাটিয়েছে, তাই ধ্রুবর এই কনফিডেন্স তীর্থর কাছে হাস্যকর লাগে এবং তীর্থ এই সময় বলে যে তাহলে চলো একটা খেলা খেলি, বউ যাচাইয়ের খেলা। আমি তোমাদের বউদের নষ্ট হওয়ার সুযোগ করে দেব, দেখা যাক কার বউ কত লয়াল, এবং বাকিরাও তাতে রাজি হয়। এবার এই সময় আমরা আবার বর্তমান সময়ের ঝলক দেখি, যেখানে আমরা দেখি আরাত্রিকা খুবই প্যানিক করছে এবং অনির্বাণকেও দোষারোপ করছে কারণ সে দিতির প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তখনই ইন্সপেক্টর গায়নের কাছ থেকে জানা যায় সুরেশের বাড়ি থেকে যে 3টে সিগারেটের স্টাব পাওয়া গিয়েছিল তা স্যালাইভা টেস্টের রিপোর্ট এসে গেছে এবং তার সাথে সুমিত, ধ্রুব এবং অনির্বাণের ডিএনএ ম্যাচ করে গেছে। তাহলে কি সুরেশকে এরাই খুন করেছিল? কি সম্পর্ক ছিল তাদের?
এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি দিতির মৃত্যুর দিনের কিছু দৃশ্য, এবং সেখানেও আরাত্রিকা দিতি সম্পর্কে বাজে কথা বলছিল। সে বলে স্বর্গে যাবে না ছাই, নরকেও ঠাঁই হবে না। আসলে তারা কেউই একে অপরের সত্যিকারের বন্ধু ছিল না। সেই সময় ইন্সপেক্টর গায়েন সেখানে আসেন এবং বলেন 2 জন তো গেছে আর বাকি 2 জনও যেতে চলেছে। এবার বর্তমান সময় আমরা দেখি পুলিশ ধ্রুব, অনির্বাণ এবং সুমিতকে জেরার জন্য ডেকেছে। তারা জেরায় বলে তারা সুরেশের ঘরে কখনো যায়নি, গেলেও নিশ্চয়ই কখনো সিগারেটটি ইচ্ছা করে ফেলে আসতো না। এটা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো নকল প্রমাণ ইমপ্ল্যান্ট করা হয়েছে। এবার আমরা অতীতে যাই এবং দেখি তীর্থ তার বাজিতে জেতার জন্য তার বউকে ব্যবহার করে। অর্থাৎ চন্দ্রিমার বাজির আগেই কিন্তু তীর্থরা এই খেলা শুরু করেছিল। সুতরাং আসল খেলা খেয়ে কিনছিল সেটা কিন্তু এই সিজনেই জানা যাবে। তীর্থ চন্দ্রিমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। তীর্থ চন্দ্রিমাকে বলেছিল তার অফিসে বৃন্দা নামে এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে এবং চন্দ্রিমা প্রেগনেন্ট হয়ে পড়েছে, সেটা তীর্থর পছন্দ না, তাই জন্য সে তাকে ডিভোর্স দিয়ে দিতে চায়। এই সময় তীর্থ চন্দ্রিমাকে বলে যে তুমি এই ডিভোর্সের কথাটা তোমার বন্ধুদের গিয়ে বলো তো দেখি, তাহলেই বুঝতে পারবে যে ওরা তোমার আসল বন্ধু কিনা। তোমার ডিভোর্সের কথা শুনে ওরা আদৌ তোমার প্রতি সহানুভূতি জানায় নাকি উল্টে তোমাকেই ক্রিটিসাইজ করতে থাকে, সেটা দেখলেই বোঝা যাবে তারা কেমন। এবং তারা যদি চন্দ্রিমার প্রতি লয়াল না হয় তাহলেই চন্দ্রিমা এই খেলাটা শুরু করবে, যেখানে সে একে অপরের বরকে সিডিউস করার কথা বলবে। এবার এখানে তীর্থর প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে চন্দ্রিমাকে ডিভোর্সের ভয় দেখিয়ে এই খেলার একটা বোড়ে হিসেবে ব্যবহার করা, যাতে সে চন্দ্রিমার মাধ্যমে তার বান্ধবীদের ব্যবহার করতে পারে এবং প্রমাণ করতে পারে যে তাদের কোনো বই লয়াল নয়, আর সে সেই বাজিতে জিততে পারে। সে আসলে চন্দ্রিমাকে ডিভোর্স দিত না, কিন্তু চন্দ্রিমা তার কথায় রাজি হয় এবং বন্ধুদের গিয়ে সেই মতো বলে, এবং চন্দ্রিমাকে অত্যন্ত হতাশ করে দিয়ে তার বন্ধুরা তাকেই ক্রিটিসাইজ করতে থাকে, যেটা গল্পের শুরুতেই বললাম। এবার তীর্থ ভেবেছিল তার প্ল্যান অনুযায়ী চন্দ্রিমা তার হাতের পুতুল হয়ে কাজ করবে, কিন্তু তা হয় না। চন্দ্রিমা এখানে খেলা ঘুরিয়ে দেয়। সেই দিন রাতে সে তীর্থকে ফোন করে বলে এমন শর্ত সাপেক্ষ বিয়ে আমার দরকার নেই, তোমাকে পেতে হলে যদি বন্ধুদের চরিত্র পরীক্ষা নিতে হয় তাহলে সেই বিয়ে আমার লাগবে না, আমিই বিয়ে ভেঙে দিলাম। সেখানেও খেলা সে খেলতে রাজি হয় না, সে নিজের খেলা নিজেই খেলতে শুরু করে। চন্দ্রিমা সেই দিন রাত অবধি পিএনপিসি ক্যাফেতে বসে ড্রিঙ্ক করছিল এবং সে রাতে আরেকবার তীর্থকে কল করে এবং বলে আই ডোন্ট নিড আ পার্টনার, নট ইন লাভ, নট ইন গেম, নট ইন ক্রাইম। অর্থাৎ চন্দ্রিমা পুরো খেলাটা নিজে খেলে। বন্ধুরা সত্যিকারের বন্ধু নয়, তাই তাদের ফাঁসানো হলো। বন্ধুদের বরেরা তাদের নিয়ে বাজি খেলেছিল, তাই তাদেরও ফাঁসানো হলো, এবং তার নিজের বরকেও চিট করার জন্য সে শাস্তি দিল। এবং এইসব কথা পুলিশের জেরায় সুমিত, ধ্রুব এবং অনির্বাণ ইন্সপেক্টরকে বলে, এবং তখনই হঠাৎ একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে সেখানে হাজির হয় এবং আমরা জানতে পারি এই মহিলাই হচ্ছে বেয়ারা সুরেশ সরকারের স্ত্রী। কিন্তু সে তো বলেছিল যে সে গে। তাহলে 3rd এপিসোডের শুরুতে আমরা দেখি বিশাখা এবং আরাত্রিকাকে। তারা একে অপরকে সহ্য করতে পারছিল না, কারণ বিশাখার বরকে আরাত্রিকা সিডিউস করছিল এবং তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু বিশাখা এখানে বলে যে একে অপরের প্রতি রাগ না রেখে মৃত্যুর আগে আমাদের জেনে যেতে হবে যে কার জন্য আমাদের সবার মৃত্যু হচ্ছে, তাই চল আমরা একসাথে চেষ্টা করি এটা খুঁজে বার করার। এই বলে তারা তীর্থর অফিসে যায় তীর্থকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবার তীর্থর সাথে বিশাখার আগে থেকেই যেহেতু সম্পর্ক একটা ছিল, তাই বিশাখা জানতোই যে তীর্থর অফিসটা কোথায়। তারা তীর্থকে জিজ্ঞাসা করে চন্দ্রিমার মৃত্যুর রাতে তুমি কোথায় ছিলে। তীর্থ উত্তর দেয় যে সে কাজের জন্য জামশেদপুর গেছিল এবং সেই দিন রাতে সে ফিরে এসেছিল। তাতে তারা বলে যে কোনো কি অ্যালিবাই আছে যে তুমি জামশেদপুর কোনো কাজেই গিয়েছিলে, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কথার মধ্যেই হঠাৎ তীর্থ বলে ফেলে তোমরা কি আমাদের বাজির কথা জেনে গেছো। এবং তখনই প্রথম তাদের স্ত্রীরা জানতে পারে যে তাদের বররাও একটা বাজি খেলেছিল, এবং তাদের খেলা শুরু হওয়ার আগেই কিন্তু তাদের বররা তাদের নিয়ে বাজি ধরেছিল। বাট তীর্থ, বিশাখা এবং আরাত্রিকার কথোপকথনের মধ্যেই সেখানে এন্ট্রি হয় বৃন্দার, অর্থাৎ যার সাথে আমরা জানতাম তীর্থর অ্যাফেয়ার রয়েছে সেই মেয়েটি। এবং এখানে আমরা বৃন্দাকে দেখি অত্যন্ত স্মার্ট এবং সুন্দরী একটি মেয়ে হিসাবে। বৃন্দা এসে বলে কি লাঞ্চটা কি দিয়ে দেবো নাকি আজকে তুমি একাই লাঞ্চ করবে। এবং সেই কথা শুনে বিশাখা এবং আরাত্রিকা সেখান থেকে চলে যায়। বিশাখা বুঝতে পারে যে এই মেয়েটি হলো বৃন্দা, এবং বিশাখা মনে মনে হিংসায় জ্বলতে থাকে, কারণ তার সাথে তীর্থর সম্পর্ক ছিল এবং আর একদিকে বৃন্দার সাথেও তীর্থর সম্পর্ক ছিল। খুব স্বাভাবিকভাবেই বিশাখার হিংসা হতে থাকে। বিশাখা মনে মনে ভাবে যে তীর্থ যে বলেছিল বৃন্দার নেকি ন্যাগিং মাসিমা টাইপ, সেটা তো একদমই না, বরঞ্চ বৃন্দাকে দেখে তো খুবই অ্যাট্রাকটিভ এবং সুন্দরী মনে হয়েছে।
এবার এখানে বৃন্দার কথা বলি। বৃন্দা যখন তীর্থর অফিস প্রথম জয়েন করেছিল তখন সে সত্যিই এরকম ছিল না। তখনকার লুক দেখলে কেউ বিশ্বাস করবেই না যে এটাই এখনকার বৃন্দা। একটু ছিচকাদুনে এবং একটুখানি ট্রেডিশনাল টাইপ ছিল বৃন্দা। এবং তখনই তীর্থ কোনোভাবে বৃন্দাকে নিজের জালে ফাঁসায় এবং বৃন্দার সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং পাশাপাশি বিশাখার সাথেও তার সম্পর্ক ছিল। এবার বাড়িতে চন্দ্রিমাকে তীর্থ শুধুমাত্র বৃন্দার ব্যাপারেই বলেছিল, যাতে বৃন্দার আড়ালে বিশাখাকে রাখা যায়, সত্যিকারে বিশাখার কথাটা সে জানতে না পারে। কিন্তু কিছুদিনের মধ্যেই বৃন্দার সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায় এবং তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরই বৃন্দার এই রূপ বদল। তীর্থর ভাষায় বলতে গেলে তার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরই কাক ময়ূরের পেখম লাগিয়ে এসেছে। 4th এপিসোডের শুরুতেই আমরা সেই রবিবারের ঘটনা দেখি যেদিন তাদের মধ্যে প্রথমেই গেম নিয়ে কথা হয়েছিল। সেদিন রাতে চন্দ্রিমা বাড়ি ফেরেনি। সে অত্যন্ত ড্রাঙ্ক অবস্থায় সুরেশের বাড়িতে ছিল। কিন্তু সুরেশ চন্দ্রিমার আইডি থেকে তার অ্যাড্রেস নিয়ে তীর্থর কাছে আসে এবং চন্দ্রিমার ব্যাপারে খবর দেয় যে সে তারই বাড়িতে আছে। প্রথমে তীর্থ সুরেশের ওপরই চোটপাট করতে যাচ্ছিল, কিন্তু সুরেশ বলে যে সে মহিলাতে ইন্টারেস্টেড নয় এবং তাতে তীর্থ স্বস্তি পায়। সে তখন থেকেই সুরেশকে স্পাই হিসেবে ব্যবহার করত। চন্দ্রিমার সমস্ত খবর নেওয়ার জন্য সে সুরেশকে টাকা দিত। দরকারে চন্দ্রিমাকে বাড়িতেও থাকতে দিত সুরেশ। এমনকি সুরেশের বাড়ির একটি চাবিও চন্দ্রিমার কাছেই ছিল, যাতে সে সেখানে যখন তখন যেতে পারে। এবং চন্দ্রিমা তাকে যা বলতো সেই ক্যাফেতে তাদের 4 জনের মধ্যে সেই গেম নিয়ে যা খেলা হতো, সুরেশ সব খবর দিত তীর্থকে এবং তার বদলে নিত মোটা অঙ্কের টাকা। অন্যদিকে ইন্সপেক্টর গাইড সুরেশের বইয়ের থেকে জানতে পারে পিএনপিসি ক্যাফের অন্য একজন ওয়েটার বিষ্ণুপদ তাকে সুরেশের মৃত্যুর খবরটা দিয়েছে। ইন্সপেক্টর ক্যাফেতে গিয়ে বিষ্ণুপদকে জেরা করেন এবং সেখানে একটি নতুন তথ্য পাওয়া যায়। তীর্থ এবং চন্দ্রিমা ছাড়াও অপর একটি মহিলা যার সাথে সুরেশের কন্ট্যাক্ট ছিল, সে সুরেশকে 2000 টাকা টিপস দিয়েছিল। কিন্তু কে এই মহিলা? বিষ্ণুপদ বলে তাদের 4 বান্ধবীদের মধ্যে কেউই নয় এই মহিলা। এ মহিলা অন্য একজন এবং সুরেশ তার হয়েও স্পাইগিরি করত। অন্যদিকে আরাত্রিকা এবং বিশাখা তাদের স্বামীদের লাগানো বাজির ব্যাপারে জানতে পারে এবং তারা সবাই, অর্থাৎ যারা যারা এখনো বেঁচে ছিল, আরাত্রিকা, বিশাখা, ধ্রুব, সমিত, অনির্বাণ এবং তীর্থ এক জায়গায় জড়ো হয় এবং এখানেই তাদের মধ্যে একটা দোষারোপ শুরু হয় একে অপরকে। তাদের বউরা বলে যে তোমরা তোমাদের বউদের নিয়ে বাজি লাগিয়েছো, তোমাদের লজ্জা করে না? উল্টো দিকে বররা বলে আমরা তো লয়াল হওয়ারই বাজি লাগিয়েছিলাম, কারণ আমরা ভেবেছিলাম তোমরা সবাই খুব লয়াল, কিন্তু তোমরা যে আসলে কি সেটা তোমরা ফাঁস করে দিয়েছো। এই সময় হঠাৎ আরাত্রিকা ফাঁস করে দেয় যে বিশাখার সাথে তীর্থর একটা গোপন সম্পর্ক ছিল। ধ্রুব সেটা শুনে আর ঠিক থাকতে পারে না এবং বিশাখাকে এক চড় মানে। তারা ঠিক করে একে অপরের থেকে তারা আর কিছু লুকোবে না, সব কিছু সত্যি কথা বলবে। আমরা আবার ফ্ল্যাশব্যাকে দেখি ওই রবিবারের পরের দিনের কথা। তীর্থ চন্দ্রিমাকে কনভিন্স করতে চায় যে আমি তোমাকে সত্যি ডিভোর্স দিতে চাই না, আমি মিথ্যা বলেছিলাম গেমের জন্য, আমি চাই এই বেবিটা আমরা একসাথে বড় করব। কিন্তু চন্দ্রিমা এইবার রাজি হয় না। সে বলে যে সে নিজেই শিওর না যে সে বেবিটা রাখতে চায় কিনা, সে বেবিটা অ্যাবর্ট করতে চায়। এবং সে আরও বলে যে বেবির মা আমি সেটা তো শিওর, কিন্তু বেবিটার বাবাকে সেটা কি তুমি শিওর? তীর্থ বুঝতে পারে ডিভোর্সের ছলনা করার জন্য চন্দ্রিমা তার থেকে বদলা নিচ্ছে। এই সময় তীর্থকে সুরেশ খবর দেয় যে চন্দ্রিমা কোনো একটা খেলা খেলতে শুরু করে দিয়েছে, কিন্তু কি খেলা সেটা সে এখনও জানে না। চন্দ্রিমা মদের ঘোরে সুরেশকে বলে ইটস এ ডেডলি গেম, খেলার শেষ অবধি যদি আমি নাও থাকি ওদের কিন্তু আমাকে ভুলতে দেবে না। অর্থাৎ চন্দ্রিমাকে বুঝতে পেরেছিল যে তার মৃত্যু এগিয়ে এসছে। 5th এপিসোডের শুরুতে আমরা আবার অতীতের ঘটনা দেখি, যেখানে 4 জন বর সামথিং ফিশি ক্যাফেতে দেখা করে। সেখানে ধ্রুব, সুমিত, অনির্বাণ বলে চন্দ্রিমা তাদের 3 জনকে ডেকে খুব কান্নাকাটি করেছে যে তার বর তাকে ডিভোর্স দিতে চায়, তাই তারা যেন তীর্থকে বোঝায়। এবার এই কথা তীর্থ শুনে আরও কনফিউজ হয়ে যায়, কারণ সে তো প্রথমে ডিভোর্স দিতে চাইলেও পরে সে সব কিছু ঠিক করতে রাজি হয়েছিল, কিন্তু চন্দ্রিমাই তাকে বলে যে সে তাকে ছেড়ে দিতে চায়। এবার তীর্থ ওয়াশরুম গেলে তারা বাকি 3 জন নিজেদের মধ্যে আলোচনা করে। তারা বলে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, হয়তো চন্দ্রিমা এবং তীর্থ দুজনে মিলে প্ল্যান করে আমাদের সাথে কিছু গেম খেলছে। এবং তারা 3 জন তখন ডিসাইড করে যে এরপর যদি আমাদের বউরা স্ট্রেঞ্জ কিছু করে বা যাই হোক না কেন, সব ঘটনা আগে আমরা নিজেদের মধ্যে শেয়ার করব। সমস্ত রকমের মাইনিউট ডিটেলস আমরা নিজেদের মধ্যে শেয়ার করব, প্ল্যান করে তারপরেই এগোবো যে কে কী করব। এবার তাদের বউরা গেম অনুযায়ী একে অপরের বরকে সিডিউসের খেলা শুরু করে, কিন্তু তাদের বররা কে কী করছে সব নিজেদের মধ্যে আলোচনা করেই রাখত।
বউরা নিজেদেরকে খুব চালাক ভেবেছিল। তারা ভেবেছিল তারা অন্যদের বরদের সহজেই সিডিউস করে ফেলছে, কিন্তু তারা জানতো না আসলে বরেরা সবটাই জানতো এবং নিজেদের মধ্যে সব কিছু আলোচনা করেই রাখতো। এই সময় আবার আমরা বর্তমানের কিছু সিন দেখি, যেখানে আমরা দেখি ইন্সপেক্টর গায়েনের সাথে একজন মহিলা দেখা করতে এসছে এবং সেই মহিলা আর কেউই না বরং বৃন্দা। বৃন্দা বলে যে সে অনেক কিছুই জানে এবং তার ফলে ইন্সপেক্টরেরই সাহায্য হবে। এবং বৃন্দা এবং ইন্সপেক্টরের কথা থেকে আমরা বুঝতে পারি যে বৃন্দাই হলো সেই অপর মহিলা যার সাথে সুরেশের কন্ট্যাক্ট ছিল। বৃন্দাই তাকে 2000 টাকার টিপস দিয়েছিল এবং বৃন্দার হয়েও সুরেশ স্পাইগিরি করত। বৃন্দা এই সময় ইন্সপেক্টর গায়েনকে একটি ন্যাপকিন দেখায়, যেটা সুরেশ তাকে দিয়েছিল। চন্দ্রিমা যেদিন মারা যায় সেদিন সুরেশ বৃন্দাকে জানিয়েছিল যে কেউ একজন চন্দ্রিমাকে রাতের বেলা চতুষ্কল নামক এই বিল্ডিংটিতে নিয়ে যেতে বলেছে। বৃন্দা সন্দেহ করে যে এটা নিশ্চয়ই তীর্থই হবে, সেই তার বউকে মেরেছে। এবার ওই বিল্ডিংয়ে বৃন্দার মামার একটা ফ্ল্যাট ছিল এবং সেখানে তীর্থ এবং বৃন্দা প্রায়ই যেত সময় কাটাতে। সুতরাং ওই বিল্ডিং থেকে পড়ে গেলে বৃন্দার ওপর দোষ পড়তে পারে, তাই জন্য বৃন্দা বলে যে এটা নিঃসন্দেহে তীর্থের কাজ। তবে সুরেশ কিন্তু তাকে ডিসক্লোজ করেনি যে কে তাকে বলেছিল চন্দ্রিমাকে ওই বিল্ডিংয়ে নিয়ে আসার কথা, কারণ সুরেশের কথা অনুযায়ী সে কখনোই রিভিল করবে না যে তার ক্লায়েন্ট কে। তো এই সময় ইন্সপেক্টর বলেন যে আপনি এত কেন সাহায্য করছেন, এবং তার উত্তরে বৃন্দা বলে কারণ আমি চাই চন্দ্রিমার খুনির শাস্তি হোক, শি বিকেম মাই ফ্রেন্ড। অন্যদিকে আমরা ধ্রুবকে দেখি, যে কিনা চন্দ্রিমার ফটোর সাথে কথা বলছিল। সে বিশাখার ওপর অত্যন্ত রেগেছিল এবং সে মনে মনে বলছিল এতজন মারা যাচ্ছে, বিশাখা কেন মরছে না, বিশাখার মরে যাওয়া উচিত। সেই রাতে হঠাৎ তীর্থ বিশাখাকে ফোন করে এবং বলে যে চন্দ্রিমা যে এই কথাটা বলেছিল যে আমি যদি মারা যাই তাহলে ওদের আমাকে ভুলতে দিও না, এই কথাটা কেন বলেছিল? সে কি বুঝতে পেরেছিল যে সে মারা যাবে? সে কি কোনো থ্রেট অনুভব করেছিল? এইটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে কে আসল খুনি। এবং তখনই বিশাখা আরাত্রিকে ফোন করেও সেই কথাটাই বলছিল। কিন্তু হঠাৎই অনির্বাণ সেই সময় ঘরে আসে এবং সেই একইভাবে নাক মুখ থেকে রক্ত উঠে মারা যায়। এই খুন বা স্লো পয়জনিংয়ের কোনো প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছিল না। কেন মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, কে মারছে তা কিন্তু এখনও জানা যাচ্ছিল না, বরং সব কিছু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে উঠছিল। 6th এপিসোডের শুরুতে আমরা দেখি ইন্সপেক্টর গায়েন তীর্থকে থানায় ডেকে জেরা করছে। তিনি জিজ্ঞাসা করেন কেন চন্দ্রিমাকে সুরেশকে দিয়ে ডাকিয়েছিলেন, কিন্তু তীর্থ তা অস্বীকার করে এবং বলে যে না, আমি সুরেশকে দিয়ে কখনোই চন্দ্রিমাকে ওই বিল্ডিংয়ে ডাকাইনি, আমি সুরেশকে কেবল ব্যবহার করেছি চন্দ্রিমার উপর নজর রাখতে এবং তার কোনো খবর থাকলে তা আমাকে দিতে, আর কিছুই না। এবং তীর্থ তো এটা শুনে পুরোই অবাক হয়ে যায় যে চন্দ্রিমা এবং বৃন্দা বন্ধু ছিল। এবং তখনই আমরা অতীতের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি চন্দ্রিমা বৃন্দাকে তার বাড়িতে ডেকেছে। ততদিনে বৃন্দার সাথে তীর্থর ছাড়াছাড়ি হয়ে গেছে। তীর্থ বৃন্দাকে বলেছিল আমার বউয়ের মানসিক সমস্যা থাকে, ওর সাথে তাই জন্য থাকা যায় না, এই বলে সে বৃন্দার সাথে সম্পর্কে এসেছিল। কিন্তু বৃন্দার সাথে ব্রেকআপের সময়ও তীর্থ তাই বলে যে আমার বউয়ের মানসিক সমস্যা আছে, সে অসুস্থ, আমার বউকে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। এবং যখন বৃন্দা জানতে পারে যে এই কথা সম্পূর্ণ মিথ্যে এবং চন্দ্রিমা আসলে প্রেগনেন্ট, তখন বৃন্দা বুঝতে পারে যে তীর্থই আসল ফ্রড। চন্দ্রিমা বৃন্দাকে বলে তীর্থ মিথ্যা বলে তোমার সুযোগ নিয়েছে এবং ওর শাস্তি পাওয়া দরকার, এবং তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, কিন্তু তার আগে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। এবং চন্দ্রিমাই বৃন্দার গ্লো আপে সাহায্য করে। সে তাকে শপিংয়ে নিয়ে যেত, সে তাকে পার্লারে নিয়ে যেত এবং সেই তাকে এরকম মডার্ন হয়ে তুলতে সাহায্য করে। এবার এইখানে আমরা জানতে পারি যে সে বৃন্দাকে কোন কাজের কথা বলেছিল। চন্দ্রিমা কোনোভাবে সুরেশের ফোনে তীর্থর নাম্বারটা দেখতে পেয়ে যায়, ফলে সে বুঝতে পারে সুরেশ বিশ্বাসযোগ্য নয় এবং সুরেশ এখানে ডাবল গেম খেলছে। এবং সুরেশকে বাজিয়ে দেখার জন্যই, তাকে পরীক্ষা করার জন্যই চন্দ্রিমা বৃন্দাকে কাজে লাগায়। এবার পুলিশের সাথে জেরা হয়ে গেলে তীর্থ বাড়ি আসে এবং তার মাকে জিজ্ঞাসা করে যে তার অনুপস্থিতিতে চন্দ্রিমা কি কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল, তার 3 বান্ধবী বাদে। এবং তার মা বলে যে হ্যাঁ, একজনকে হয়তো এনেছিল। তীর্থ তখন তার মাকে জিজ্ঞাসা করে যে ওরা কি বিষয়ে কথা বলছিল, তাকে তোমার কিছু শুনতে পেয়েছো বা মনে আছে? এবং তার মা বলে যে তাদের কথোপকথন থেকে তিনি শুনতে পেয়েছিলেন যে চন্দ্রিমা বলছে যত টাকা লাগে দেব, কিন্তু তীর্থর ওপর নজর রাখতে হবে। এবার বিশাখা এবং ধ্রুব ঠিক করে যে আপাতত এরকম পরিস্থিতিতে তাদের ব্যক্তিগত ঝগড়াঝাটি দূরে সরিয়ে তারা একসাথে মিলিত হয়ে খুঁজবে যে কেই এইসবের পিছনে আছে, যাতে তারা নিজেরা বাঁচতে পারে। সেই উদ্দেশ্যে তারা পিএনপিসি ক্যাফেতে যায়।
বিশাখা ধ্রুবকে জিজ্ঞাসা করে, আমি না হয় বাজে, কিন্তু আরাত্রিকাও তো সেম কাজই করছে, তাহলে তোমার ওর প্রতি এত ভালোবাসা কিসে? ধ্রুব বলে আরাত্রিকা আলাদা, কিন্তু কেন সে এরকম বলেছিল সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। ওদিকে আমরা দেখি আরাত্রিকার যা ইন্সপেক্টর গায়েনের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে তার কিছু বলার আছে। তিনি ইন্সপেক্টর গায়েনকে সেই রাতের ঘটনা অর্থাৎ চন্দ্রিমার মৃত্যুর রাতের ঘটনা বলেন। সেই দিন ধ্রুব আরাত্রিকার সাথে রাতের বেলা চুপি চুপি দেখা করতে এসেছিল এবং একটি হার তাকে গিফট করেছিল এবং তার যা আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথোপকথন শুনতে পেয়েছিলেন। সে হার গিফট করার সময় আরাত্রিকা কেঁদে ফেলে এবং বলে যে ধ্রুবদা, তুমি খুব ভালো মানুষ, আমি তোমার সাথে এই মিথ্যাচার আর করতে পারছি না। আসলে পুরোটাই আমাদের একটা গেম ছিল, একে অপরের বরকে সিডিউস করার গেম, কিন্তু এই গেমে হয়তো আমি সত্যিকারেরই তোমাকে ভালোবেসে ফেলেছি। ধ্রুব বলে যে আমি তোমাদের বাজির কথা, তোমাদের খেলার কথা সব কিছুই জানি এবং সব কিছু জেনেই আমি এত দূর এগিয়েছি, আমিও হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্থাৎ তারা একে অপরের প্রতি ভালোবাসার কনফেস করে। এই সময় তাদের যা শোনে যে তারা বলছে যে যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে আমরা কিভাবে মুক্তি পাবো, এবং এই মুক্তি কথার অর্থ কি? মুক্তি কথার অর্থ কি স্বামী স্ত্রীদের মেরে ফেলা নাকি অন্য কিছু? আরাত্রিকা যা ইন্সপেক্টর গায়েনকে এই সমস্ত কথা জানান। এবার 7th এপিসোডের শুরুতে আমরা দেখি পিএনপিসি ক্যাফেতে ধ্রুব এবং বিশাখা যে গিয়েছিল তারা বিষ্ণুপদর সাথে কথা বলে। এখানে আমরা জানতে পারি বিষ্ণুপদ গিয়েছিল এবং তার সুরেশের প্রতি কিছু ফিলিংস ছিল। তারা সুরেশের ব্যাপারে বিষ্ণুপদর থেকে খোঁজ নেয়। বিষ্ণুপদ বলে সুরেশ কেবলমাত্র একটা জিনিসই ভালোবাসত, সেটা হচ্ছে টাকা। সে টাকার জন্য যে কতজনের খবর কতজনের কাছ থেকে নিত এবং এদিক ওদিক করতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার ইন্সপেক্টর গায়েন জায়ের সাথে কথা বলে আরাত্রিকাকে জেরা করতে আসেন এবং সেখানে সুমিত উপস্থিত ছিল। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তারা অ্যালিবাই দিয়েছিল হাজবেন্ড সোয়াপের কথা বলে, যে চন্দ্রিমার রাতে আমরা একে অপরের স্বামীদের সাথে রাত কাটিয়েছি। কিন্তু এখানেই আসে আসল টুইস্ট। ইন্সপেক্টর গায়েন বলেন আরাত্রিকার যা দেখেছে ধ্রুবকে সেই রাতে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে, সুতরাং তারা কেউ হাজব্যান্ড সোয়াইপ করেনি। সেই রাতে তাদের বরেরা কোথায় ছিল? তাদের বরেরাই কি চন্দ্রিমার খুনের জন্য দায়ী? তাদের বউরাও কি আদৌ সত্যি কথা বলছে? এবার আমরা ফিরে যাব সেই দিন যেদিন চন্দ্রিমার মৃত্যু হয়েছিল। ততদিনে প্রমাণিত হয়ে গেছে যে তাদের কারোর বই লয়াল নয়। 3 জনের বরের কথা ছিল চন্দ্রিমার সাথে দেখা করার, কিন্তু চন্দ্রিমার বাড়ির সামনে গিয়ে তারা দেখে চন্দ্রিমা সেখান থেকে বেরিয়ে কোথাও যাচ্ছে। তারা 3 জন ঠিক করে চন্দ্রিমাকে ফলো করবে। চন্দ্রিমা চতুষ্কোল নামক বিল্ডিংটিতে যায় এবং সেখান থেকে তারা 3 জন বিল্ডিংয়ের সামনে থেকেই ফিরে আসে। তারা 3 জন প্ল্যান করে এই কথাটাই পুলিশের থেকে চেপে গেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা যদি ফিরেই এসেছিল তাহলে চন্দ্রিমাকে সেখানে কে ডেকেছিল, আর চন্দ্রিমাকে ছাদ থেকে কেই বা ফেলে দিয়েছিল? সেদিন কি সুরেশ চন্দ্রিমাকে ওখানে ডেকেছিল নাকি সুরেশের মাধ্যমে অন্য কেউ ডেকেছিল? এবার আসবো এই সিজনের শেষ এপিসোডে, যেখানে গিয়ে আমরা জানতে পারবো ওই রাতে আসলে কি হয়েছিল। কিন্তু তার আগে আমরা ফ্ল্যাশব্যাকে কিছু ঘটনা দেখব। এখানে আমরা দেখব চন্দ্রিমা এবং বৃন্দাকে। চন্দ্রিমা আসলে বৃন্দাকে কি কাজে লাগিয়েছিল? চন্দ্রিমা বৃন্দাকে বলেছিল যে সুরেশকে পরীক্ষা করার জন্য, অর্থাৎ সুরেশ কিন্তু বৃন্দার হয়েও কাজ করত। এবার একদিন বৃন্দা ওই ক্যাফেতে গেছিল এবং সুরেশ তাকে বলে যে তীর্থ তাকে বলেছে যে আজ রাতে চন্দ্রিমাকে যেন সে বাড়ি যেতে না দেয়। এই কথা চন্দ্রিমা জানতে পেরে যায় বৃন্দার থেকে। এবার চন্দ্রিমা বুঝতে পারে যে তার বর নিশ্চয়ই বাড়িতে কাউকে ডাকবে বা পরকীয়া জাতীয় কিছু করবে, তাই জন্যই সে চায় না যে চন্দ্রিমা বাড়ি ফিরুক। এবার চন্দ্রিমাও সুরেশকে পরখ করার জন্য সেই দিন রাতে বলে যে আমি আজকে বাড়ি যেতে চাই, আমার বরকে মিস করছি ইত্যাদি ইত্যাদি। এবং খুবই স্বাভাবিকভাবে সুরেশ বলে যে নিশ্চয়ই, সুরেশ তাকে আটকায় না এবং সুরেশের কিন্তু আটকানোর কথা ছিল। চন্দ্রিমা বুঝতে পারে যে হয়তো সুরেশও চাইছে যে কোনোভাবে চন্দ্রিমার বরের ব্যাপারটা যাতে ফাঁস হয়ে যায়। কিন্তু কি ছিল চন্দ্রিমার বরের ব্যাপার? সেদিন রাতে চন্দ্রিমা বাড়ি যায় এবং দেখে তার বেডরুম থেকে অন্য একজন মেয়ের গলা ভেসে আসছে। কিন্তু এই মেয়ের গলা তো তার অতি পরিচিত, কারণ এই মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন, বিশাখা। বুঝতে পারে যে তার তথাকথিত বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজনই তার বরের সাথে পরকীয়া করে। এই সময় চন্দ্রিমা সন্দেহ করে যে সুরেশ তার ব্যাপারে আরও একজন অন্য কারো কাছে খবর দেয়। বৃন্দা সুরেশকে সেই ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি জানি তুমি তীর্থ ছাড়াও চন্দ্রিমার ব্যাপারে অন্য কারোর কাছে খবর দাও, কিন্তু সুরেশ সেই কথা স্বীকার করে না। সে বলে ক্লায়েন্টের নাম বলা যাবে না। এবার আমরা দেখতে পারি চন্দ্রিমার মৃত্যুর রাতে চন্দ্রিমা তার 3 বান্ধবীকে মেসেজ করে, সরস্বতী পল্লী চতুষ্কল বিল্ডিং এই ঠিকানায় তোরা সবাই চলে আয়, আমার খুব দরকার। বিশাখা এবং আরাত্রিকা একসাথে সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যে রওনা হয়।
দিতি প্রথমে ওখানে যেতে চায় না, সে বলে যে আমি মেসেজ না দেখার অজুহাত দেখিয়ে দেব। বিশাখা এবং আরাত্রিকা যখন চতুষ্কলের দিকে যাচ্ছিল তখন সুমিত্রা সেখান থেকে ফিরছিল, অর্থাৎ চন্দ্রিমাকে ফলো করে তারা ফিরছিল এবং সুমিতও কিন্তু তাদেরকে দেখতে পেয়ে যায়। এবার বর্তমান সময়ে আমরা দেখি ধ্রুব, বিশাখা এবং আরাত্রিকাকে। ধ্রুব তাদের ডেকে জিজ্ঞাসা করে যে সেদিন সত্যিকারে কি হয়েছিল সেটা বলো, তোমরা যে ওখানে গিয়েছিলে সেটা কিন্তু সুমিত দেখতে পেয়েছে, সে যদি বলে দেয় পুলিশকে তাহলে তোমরাই ফেসে যাবে। অন্যদিকে ইন্সপেক্টর গায়েন ও তীর্থর বাড়িতে যায় তাকে জেরা করতে এবং বৃন্দাও সেখানে হাজির হয়। বৃন্দা বলে সে চন্দ্রিমাকে বারণ করেছিল সেই রাতে ওই বিল্ডিংয়ে যেতে, কিন্তু চন্দ্রিমা তাতে রাজি হয়নি। সে জানতে চেয়েছিল যে কে তাকে ডাকছে। চন্দ্রিমা বৃন্দাকে বলেছিল তুমি আজ রাতে ওখানে একদম যাবে না, আমি দেখতে চাই যে কে আমাকে ডাকছে, একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে, হতে পারে আমি যাকে ব্ল্যাকমেল করছি সেই আমাকে ডাকছে। কিন্তু চন্দ্রিমা কাকে ব্ল্যাকমেল করছিল এবং কে তাকে ডেকেছিল সেটা কি আমরা জানতে পারবো? অন্যদিকে সুরেশ তীর্থকেও ফোন করে জানিয়ে দেয় যে চন্দ্রিমাকে ছলছুতো করে কেউ একজন চতুষ্কোল বিল্ডিংয়ে নিয়ে আসতে বলেছে, কিন্তু কে বলেছে সেটা সুরেশ বলতে পারবে না অবভিয়াসলি, কারণ সুরেশের ক্লায়েন্টের কথা সুরেশ বলে না, এটা ততক্ষণে আমরা জেনেই গেছি। তাই তীর্থও সেই রাতে সেখানে পৌঁছে যায়। লিফটে উঠতে গিয়ে সে দেখে যে আরাত্রিকা এবং বিশাখাও লিফটে উপস্থিত। দিতি প্রথমে আসবে না বললেও পরে কিন্তু সে বিল্ডিংয়ে আসার জন্য রওনা দিয়েছিল। ওদিকে বিশাখা, আরাত্রিকা এবং তীর্থ ছাদে যায় এবং ছাদে গিয়ে যা তারা দেখে তা সত্যিই কল্পনার বাইরে। তারা দেখে সেখানে শুধুমাত্র চন্দ্রিমার মৃতদেহ পড়ে আছে, তার নাকে মুখে রক্ত উঠেছে এবং তার মৃতদেহ দেখে তীর্থ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বিশাখা এবং আরাত্রিকা ভাবে যে হয়তোবা চন্দ্রিমাকে এখনও বাঁচানো যেতে পারে এবং তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা দুজন মিলে তাকে ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই তারা তাকে ওঠাতে পারে না এবং সেই চেষ্টা করতে গিয়েই ঘটে যায় একটা অঘটন। চন্দ্রিমার দেহ সেই বহুতলের ছাদ থেকে পড়ে যায় এবং দ্বিতীয় ততক্ষণে সেখানে এসে গেছিল। এই সব কিছু শুনে ইন্সপেক্টর গায়েন বলেন, কিন্তু চন্দ্রিমা তো মারা গেছে স্লো পয়জনিংয়ে, ছাদ থেকে পড়ে নয়, সুতরাং কালপ্রিট কে সেটা তো এখনও জানা গেল না। এবং তখনই ঘটে যায় আর একটা ঘটনা, ঠিক একইভাবে নাকে মুখে রক্ত উঠে বৃন্দা সেখানে মারা যায় এবং এখানেই সিজন 2 শেষ হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু সিজন 2তেও জানতে পারলাম না যে আসল কালপ্রিটকে। তোমরা যারা যারা তাড়াতাড়ি সিজন 3 চাও তারা কিন্তু কমেন্টে সিজন 3 লিখতে একদম ভুলবে না, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। গল্পটা কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, আস্তে আস্তে রহস্যের জট ছাড়ানো হচ্ছে এবং এর পরের সিজনে হয়তো আমরা দেখতে পাবো যে আসল ঘটনা কী এবং সবাই কি আদেও মিথ্যা কথা বলছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের খেলা খেলাই কি উচিত, তোমাদের কি মতামত কমেন্টে জানাও। এবং তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ মুভি এক্সপ্লেন বাংলাতে আমি কিন্তু ইউনিক গল্প এবং ওয়েব সিরিজ, মুভি সব কিছু তোমাদের জন্য নিয়ে আসছি। তাই সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।